লামিন ইয়ামাল বিশ্বকাপে এখন পর্যন্ত কেন ভালো খেলতে পারছেন না? স্পেনকে যারা ফলো করেন, স্পেনের যারা ফ্যান, তারা সম্ভবত এই বিশ্বকাপে এখন পর্যন্ত এই কোশ্চেনটা নিয়ে অনেকবারই ভেবেছেন। এই প্রশ্নটা হয়তো আসতে পারে যে স্পেন কি লামিন ইয়ামালকে সুপারস্টার ট্রিটমেন্ট দিচ্ছে না? আর্জেন্টিনা দলে আমরা মেসির ক্ষেত্রে যেটা দেখছি, ফ্রান্সের ক্ষেত্রে এমবাপ্পেকে নিয়ে যে সুপারস্টার ট্রিটমেন্ট যেভাবে দেখছি, স্পেনে লামিন ইয়ামালকে নিয়ে কি সেটা বলা যাবে? বা এভাবে যদি বলি, এখন পর্যন্ত এই বিশ্বকাপে স্পেনের সবচেয়ে বড় তারকা কে? লামিন ইয়ামাল? নামের দিক থেকে ডেফিনেটলি, পারফরমেন্সের দিক থেকে সেটা হয়তো বলা যাবে না। আপনি হয়তো স্ট্রাইকার মিকেল ওয়ারসাবালের কথা বলতে পারেন, বাট তিনি কিছু গোল করেছেন, তার লিঙ্ক আপ ভালো, বাট ঠিক সুপারস্টার লেভেলের পারফরমেন্স তার কাছ থেকেও আমরা দেখতে পাচ্ছি না। তাহলে সুপারস্টার বা সবচেয়ে বড় স্টারটা কে স্পেনের? সেটা সম্ভবত এই লোকটা, কোচ লুইস দে লা ফুয়েন্তে। এখন পর্যন্ত বিশ্বকাপে স্পেন খুব যে একেবারে অসাধারণ খেলেছে বা মুগ্ধ করার মতো খেলেছে সেটা হয়তো কেউ বলবেন না, কিন্তু স্পেনের খেলায় কোনো খুব বেশি খুঁত হয়তো আপনি ধরতে পারবেন না। কেন? সেটা সম্ভবত এই লোকটার কারণে। কিভাবে সেটা? একটু আমরা লামিন ইয়ামালকে নিয়ে সুপারস্টার ট্রিটমেন্ট নিয়ে যে কথাটা বলছিলাম সেটাতে একটু ফেরত যাই। ফুটবলে ২ ধরনের কোচ আছেন। কেউ স্ট্রাকচারের উপর বেশি গুরুত্ব দেন, কেউ ইন্ডিভিজুয়ালের উপর বেশি গুরুত্ব দেন। হ্যাঁ, ব্যালেন্সটা ডেফিনিটলি সব কোচই রাখার চেষ্টা করেন। মানে এখন তো আর পেলে ম্যারাডোনার যুগ না যে কোনো একজন প্লেয়ার একাই সবকিছু করে ফেলবেন। সেই যুগ এখন আর নেই। এখন ফুটবল অনেক জটিল হয়ে গেছে। তো অবভিয়াসলি স্ট্রাকচার এবং ইন্ডিভিজুয়ালিটির উপর একটা ব্যালেন্স সবাই ট্রাই করেন। কিন্তু এর মধ্যে আমরা যদি একটা স্কেল টানি যে বাম দিকে হচ্ছে স্ট্রাকচার, ডান দিকে হচ্ছে ইন্ডিভিজুয়ালিটি, কোনটার উপর কে বেশি ফোকাস করেন কোন দিকে? সেক্ষেত্রে লুইস দে লা ফুয়েন্তে হয়তো একটু বাম দিকে থাকবেন, যিনি স্ট্রাকচারের উপর বেশি ফোকাস করেন ইনস্টেড অফ ইন্ডিভিজুয়ালিটি। এবং সেটার রেজাল্টটা কি? আমরা সেটার রেজাল্ট হয়তো আপনি হয়তো ওই যে লামিন ইয়ামালের কাছ থেকে আপনি হয়তো একেবারে অসাধারণ কিছু এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন না। সেটার একটা কারণ হতে পারে তার স্ট্রাকচারের উপর বেশি ফোকাস করা। একটা কারণ হতে পারে নিকো উইলিয়ামসের না থাকা। একটা কারণ হতে পারে লামিন ইয়ামালের ইনজুরি। বাট সেটার রেজাল্টটা হচ্ছে স্পেনের পারফরম্যান্স। আমরা স্পেনের ক্ষেত্রে আমরা কি বলি? স্পেন অ্যাটাকিং টিম, বল পজিশন রেখে খেলে। কিন্তু এই বিশ্বকাপে এখন পর্যন্ত যদি স্পেনের পারফরম্যান্সে কোনো একটা দিক আলাদা করে উল্লেখ করতে হয়, সেটা ডেফিনিটলি হবে স্পেনের ডিফেন্স। আমরা ৫ ম্যাচ এখন পর্যন্ত ৫ ম্যাচ স্পেন কোয়ার্টার ফাইনালে উঠেছে। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যে ৫ ম্যাচ তাতে যদি স্পেনের পারফরম্যান্স দেখি, ৫ ম্যাচে তারা গোল করেছে ৯ টি, নট ব্যাড। বাট গোল খেয়েছে 0। বিশ্বকাপে ৯৬ বছরে এটা কখনো হয়নি যে কোনো দল ৫ ম্যাচ খেলে ফেলেছে কিন্তু কোনো গোল খায়নি। এইটা ডেফিনিটলি ওয়াও বলার মতো একটা স্ট্যাট। আ এক্সজি আমরা যেটাকে বলি প্রত্যাশিত গোল বা কত গোল তারা যেরকম চান্স ক্রিয়েট করেছে তাতে তাদের কত গোল করার প্রবাবিলিটি ছিল অন অ্যান এভারেজ সেটা হচ্ছে 10.56 তো সেই জায়গায় তারা ৯ টি গোল করেছে। এক্সজি আন্ডার পারফরম্যান্স, বাট সেটা খুব একটা একেবারে খুব খারাপ তাও না। কিন্তু এক্সজিএ অর্থাৎ তাদের বিপক্ষে যারা খেলেছে স্পেনের বিপক্ষে তারা কতগুলো স্পেনের জালে কতবার বল আ ঠেলে নেওয়ার একটা প্রবাবিলিটি তৈরি করেছিল, কতগুলো গোল করার একটা সিচুয়েশন তৈরি করতে পেরেছিল সেটা হচ্ছে 1.50। মানে ৫ ম্যাচে স্পেনের প্রতিপক্ষ যে চান্সগুলো ক্রিয়েট করেছে সেখানে এক্সজি ছিল 1.5, অর্থাৎ প্রত্যাশিত গোল ছিল 1.5, সেখানে তারা গোল করতে পারেনি। সেটা স্পেনের ডিফেন্সের পারফরম্যান্স বলতে পারেন, সেটা অপোনেন্ট যে স্ট্রাইকাররা আছেন তাদের ব্যর্থতা বলতে পারেন। সবকিছু মিলিয়েই এক্সজি পার্থক্য ডেফিনিটলি 9.06, এবং এইটা আ বিশ্বকাপে এখন পর্যন্ত যে দলগুলো আছে সব মিলিয়ে প্রথম। মানে পক্ষে এক্সজি এবং বিপক্ষে এক্সজি দুটোর মধ্যে যে পার্থক্যটা সেটার প্রথম। বল পজিশন 66% যেটা টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ। এখন বল পজিশনের জন্য আমরা স্পেনকে চিনি অলরেডি। সো স্পেন বল পজিশন রাখবে এটা আমরা সবাই জানি। কিন্তু যেটা বললাম যে স্পেনের সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে তাদের স্ট্রাকচারের কারণে বা খেলার স্টাইলের কারণে যে ইমপ্যাক্টটা সবচেয়ে বেশি ফেলেছে সেটা হচ্ছে তাদের ডিফেন্সে। তারা এখন পর্যন্ত কোনো গোল খায়নি। এখন আমরা যদি বলি যে স্পেন আসলে কিভাবে খেলছে, কোন জায়গায় স্পেন আলাদা যে কারণে লামিন ইয়ামাল হয়তো যে কারণে তারা গোল খায়নি এবং যে কারণে হয়তো লামিন ইয়ামাল
খুব বেশি আলো ছড়াতে পারছে না, বা স্পেন লামিনে ইয়ামালকে কীভাবে ইউজ করছে, কেন লামিনে ইয়ামাল খুব বেশি আলো ছড়াতে পারছে না। আমরা একটু ট্যাকটিক্যাল বোর্ডে যেতে চাই, স্পেন কীভাবে খেলে সেটা একটু আমরা যদি দেখার চেষ্টা করি। আচ্ছা, এখানে আমরা মূলত স্পেনের লাস্ট দুটো ম্যাচ, অর্থাৎ নকআউট পর্বে যে দুটো ম্যাচ, সেই দুটো ম্যাচের একটু ট্যাকটিক্স নিয়ে যদি আলোচনা করি। প্রথমে অস্ট্রিয়া ম্যাচে আসি। অস্ট্রিয়া ম্যাচে আমরা জানি যে অস্ট্রিয়া একটু 4-4-2 ফরমেশনে প্রেস করে, এবং তারা একটু মিডফিল্ডটাকে একেবারে ন্যারো করে ফেলে প্রেস করে। তাদের অ্যাকচুয়ালি তাদের ডিফেন্সও অনেক বেশি ন্যারো থাকে, এবং তারা খুব কম্প্যাক্ট রাখে, ডিফেন্স এবং মিডফিল্ডটিকে কম্প্যাক্ট রেখে সেন্ট্রাল জোন যেটা, সেই জায়গাটাকে একেবারে ন্যারো রেখে তারা প্রেস করে, এবং খুব নিজেদের প্লেয়ারদের মধ্যে জায়গা খুব কম রাখে। সেই জায়গায় আমরা যদি স্পেনের পারফরমেন্স দেখি, স্পেনের ট্যাকটিক্স দেখি বা খেলার কৌশলটা দেখি, সেটা যেরকম ছিল যে বেজ ফরমেশন এটাই ছিল 4-4-2, বা বলতে গেলে আমরা 4-4-3 বলে স্পেনের ক্ষেত্রে, বাট সেটা মূলত ওয়ারসাবালের পজিশনের কারণে সেটা অনেকটা 4-4-2 ডায়মন্ডের মতো হয়ে যায়। বাট এখানে দুইটা জিনিস দেখার মতো ছিল। সেটা হচ্ছে যখন স্পেনের পায়ে বল, সে ডিফেন্সে এখান থেকে বল গেল, এই জায়গাটাতে যখন বল বা বল নিয়ে তারা যখন উঠছে, তখন দুইটা জিনিস খুব চোখে পড়েছে স্পেনের ক্ষেত্রে। সেটা হচ্ছে দুই দিকে, দুই উইংয়ে একটা দুইজন করে একটা আলাদা জোন ক্রিয়েট করা, আলাদা একটা লাইন ক্রিয়েট করা, যেটা অস্ট্রিয়া যে প্রেসিং শেপ সেটার বাইরে ডান দিকে দুইজন, বাম দিকে দুইজন, লেফট উইঙ্গার, রাইট উইঙ্গার, এবং রাইট ব্যাক, লেফট ব্যাক। এবং আরেকটা তারা যেটা করেছে সেটা হচ্ছে দুই মিডফিল্ডার, সেন্ট্রাল মিডফিল্ডার, অর্থাৎ রদ্রির পাশে যে দুজন রাইট সেন্ট্রাল মিডফিল্ডার এবং লেফট সেন্ট্রাল মিডফিল্ডার, পেদ্রি এবং দানি ওলমো, তারা দুজন ঠিক অস্ট্রিয়ার প্রেসিং জোনটার ভিতরেই ছিলেন। এটার রেজাল্টটা কি? সে এখান থেকে এখানে কুবার্সির পায়ে যদি বল যায়, কুবার্সির হাতে তখন দুটো অপশন। দানি ওলমো হয়তো তখন এই জায়গাটাতে চলে এসেছেন। আর এই জায়গাটাতে যখন বল আসছে, তখন কুবার্সির পায়ে কুবার্সির হাতে দুটি অপশন ছিল, হয় এখানে বলটা দিয়ে দেওয়া, বা এখানে বলটা দিয়ে দেওয়া, বা এখানে হয়তো বল দিয়ে দানি ওলমোর ড্রিবলিংয়ের উপর বা প্রতিপক্ষকে কাটিয়ে যাওয়ার ক্ষমতার উপর একটু নির্ভর করা। এখন এই জায়গাটার সমস্যা অস্ট্রিয়া যে জায়গাটাতে ভুগেছে, সেটা হচ্ছে যখনই বলটা এখানে বা এখানে যাচ্ছে, তাদের এই দুজন প্লেয়ারকে বাড়তি একটা টেনশনে থাকতে হচ্ছে, একটা চিন্তায় থাকতে হচ্ছে যে বলটা যদি এখানে যায় বা এখানে যায়, তখন তারা কি করবে। তখন ডেফিনেটলি তাদেরকে এই টেনশনটাই হয়তো বল দেওয়ার আগেই বা বল দেওয়ার সময় এদেরকে এইদিকে কিছুটা আসতে বাধ্য করেছে। তাতে যেটা হয়েছে, আবার দানি ওলমো এই জায়গাটাতে একটা ফ্রি স্পেস পেয়ে গেছেন, যেটা আমরা বারবার দেখেছি যে দানি ওলমো এখানে বল পেয়েছেন, সেখান থেকে তিনি হয়তো পেদ্রো পোরোকে দিচ্ছেন, ততক্ষণে লামিনে ইয়ামাল হয়তো একটা রান নিচ্ছেন, বা এদিকে ঢুকে যাচ্ছেন, বা পেদ্রো পোরো হয়তো লামিনে ইয়ামালের কাছে বল দিয়ে নিজে ঢুকে যাচ্ছেন। তাতে যেটা হচ্ছে এই প্লেয়ারদের রোটেশনের ক্ষেত্রে একটা শেপ ধরে রাখার ক্ষেত্রে মানে স্পেনের প্লেয়ারদের রোটেশনের কারণে অস্ট্রিয়ার প্লেয়ারদের শেপ ধরে রাখার ক্ষেত্রে একটা প্রবলেমে পড়তে হয়েছে। এবং এই জিনিসটা লেফট সাইডেও একই, আমরা বারবার দেখেছি যে লেফট সাইডে যখন বল গেছে, তখন ডেফিনেটলি তাদেরকে এই প্লেয়ারদেরকে একটু এদিকে সরে আসতে হয়েছে, বা এদিকে ফোকাস করতে হয়েছে। এখন যেদিকেই যাক, তাতে সুবিধাটা হচ্ছে তখন এদিকে আবার লামিনে ইয়ামাল বা পেদ্রো পোরোকে হয়তো তখন খালি জায়গায় দিয়ে দিয়েছে। তখন স্পেনের হাতে অনেকগুলো অপশন থাকে, হয় এখানে ট্রায়াঙ্গেল ক্রিয়েট করা, বা হয়তো কখনো দেখা গেছে লামিনে ইয়ামাল বায়না যদি ভিতরে ঢুকে যান, তখন হয়তো কুকুরে উঠে গেছেন, তাতে একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করা, বা এখানে হয়তো যখন যদি এদিক থেকে হঠাৎ বলটা অন্যদিকে সাপ্লাই করে দেওয়া, সেটা ইয়ামালের দিকে। আরেকটা জিনিস যেটা দেখা গেছে, সেটা হচ্ছে বল সাইড ওভারলোড, অর্থাৎ বলটা যখন এই পাশে থাকছে, তখন দেখা যাচ্ছে হয়তো দানি ওলমো এখানে চলে আসছেন, রদ্রি এখানে, ওয়ারসাবাল হয়তো এখানে চলে আসছেন, পেদ্রি এখানে চলে আসছেন, বায়না হয়তো এখানে আসছেন, কুকুরে তখন এখানে থাকছেন যখন কুবার্সির পায় বল। তাতে যেটা হচ্ছে এই প্লেয়াররাও এদিকে ঝুঁকে যাচ্ছেন, এবং এর বিপরীতে বায়না বা কুকুরেয়া এরা হচ্ছেন ফ্রি স্পেস পেয়ে যাচ্ছেন। এবং আপনি যখন বলটা এখানে, তখন এই জায়গাটাতে হয়তো অস্ট্রিয়ার 4 জন থাকলে স্পেনেরও 4 জন থাকছেন, অস্ট্রিয়ার 5 জন থাকলে স্পেনেরও 5 জন থাকছেন। এই জিনিসটা বারবার দেখা গেছে। তাতে যেটা হচ্ছে, আপনার একদিকে হচ্ছে এখানে হয়তো প্লেয়াররা খুব কাছাকাছি থাকার কারণে যদি বল স্পেন লুজও করে, সেখানে তাদের কাউন্টার প্রেস করার একটা সুযোগ তৈরি হচ্ছে, খুব দ্রুত আবার বলটা ফিরে পাওয়ার একটা সুযোগ তৈরি হচ্ছে, বা কেড়ে নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে। অন্যদিকে এখান থেকে যদি বল পাস দেওয়ার কোনো রাস্তা না থাকে, সেখানে ডেফিনেটলি বলটা খুব দ্রুত এই দিকে বা মিডফিল্ডে যদি এখানে কেউ নেমে আসেন, তার কাছে বলটা দিয়ে
এদিকে কুকুরেয়া ঢুকে যাওয়ার একটা সুযোগ তৈরি হচ্ছে। এই জিনিসটা আমরা অস্ট্রিয়ার ক্ষেত্রে বারবার দেখেছি। এবার আসি যদি পর্তুগাল ম্যাচে একটা সাটল চেঞ্জ ছিল স্পেনের, সেটা কিরকম? পর্তুগাল অস্ট্রিয়া যেরকম 4-4-2 শেপে প্রেস করেছে, পর্তুগালের প্রেসিং শেপটা ঠিক ওই রকম ছিল না। পর্তুগালের প্রেসিং শেপটা ছিল অনেকটা, রোনালদো ডেফিনেটলি তখন উপরেই ছিলেন, তখন তাদেরটা ছিল হয়তো 4-2-3-1। 4-2-3-1 যদি আমরা দেখি, এবং এখানেও আমরা যেটা বললাম যে ওই যে দুই সাইডে, মাঠের দুই পাশে দুইজন দুইজন করে player। আমরা সাধারণত এই জিনিসটা দেখি হচ্ছে একজনের ক্ষেত্রে, যে একজন প্লেয়ারকে হয়তো বা আমরা ব্রাজিলের ক্ষেত্রে বলি, ফ্রান্সের ক্ষেত্রে বলি, বা ইংল্যান্ডের ক্ষেত্রে বলি, এই জায়গাটাতে আমরা দেখেছি যে একজন প্লেয়ারকে হয়তো দুই পাশে, একজন একজন করে প্লেয়ার হয়তো দুই পাশে রেখে দেন যাতে প্রতিপক্ষের ডিফেন্স লাইনটা স্ট্রেচ হয়। স্পেন সেটা করেছে দুইজনকে দিয়ে, অর্থাৎ উইঙ্গার এবং উইং ব্যাক, দুই পাশেই উইঙ্গার এবং উইং ব্যাককে দিয়ে একেবারে টাচ লাইনের পাশে রেখেছে, যাতে এটার কারণটা কি? কারণ যেহেতু স্পেন মিডফিল্ড ডমিনেট করতে চায়, তারা ডিফেন্স লাইনের পাশাপাশি মিডফিল্ড লাইনটাকেও চেয়েছে স্ট্রেচ করে নেওয়ার জন্য। এখন পর্তুগালের ক্ষেত্রে আমরা সাটল চেঞ্জের কথা বলছিলাম, আমরা অস্ট্রিয়ার ক্ষেত্রে দেখেছি অস্ট্রিয়া যখন 4-4-2 ফরমেশনে প্রেস করেছে, পেদ্রি এবং রদ্রি হয়তো এখানে, পেদ্রি এবং দানি অলমো এখানে ছিলেন, ওয়ারসাবাল এখানে ছিলেন। কিন্তু পর্তুগালের ক্ষেত্রে যখন তারা 4-2-3-1 এবং এই পাঁচজনের যে এই ডাবল পিভটের 2 এবং অ্যাটাকিং মিডফিল্ডের 3, এই পাঁচজনের শেপটা যখন খুব ন্যারো ছিল, যেটা স্পেন করেছে সেটা হচ্ছে জাস্ট সাটল চেঞ্জ, যেটা পেদ্রি এবং দানি অলমোর পজিশনটা অস্ট্রিয়ার বিপক্ষে যেটা একটু সেন্টার সার্কেলের দিকে ছিল, সেটা আরেকটু বাইরে ছড়িয়ে দিয়েছে, জাস্ট অল্প কয়েক গজ বাইরের দিকে ছড়িয়ে দিচ্ছে। তাতে যেটা হয়েছে, যখনই সে পেদ্রি বা রদ্রি কুবার্সির পায়ে বল, বা লাপোর্তে কুবার্সি বা রদ্রির পায়ে বল, তখন এই দুইজন সে বলটা এদিকে আছে, তখন হয়তো পেদ্রি একটু মুভমেন্টের মধ্যে ছিলেন, তাতে তার দিকে এরা মুভ করতে বাধ্য হয়েছেন, তখন দানি অলমো বা ওয়ারসাবাল বা এদের মুভমেন্টের জায়গা তৈরি হয়েছে একদিকে। অন্যদিকে ওই যে এটা হচ্ছে বল সাইড, যেটা বলছে বল সাইড ওভারলোড, এটা স্পেনের সবসময় ছিল, এটা এই ম্যাচেও ছিল। এবং আলেক্স বায়ান হয়তো পরে ভিতরের দিকে ঢুকেছেন, তখন কুড়ে উঠে গেছেন, বাট বল সাইড ওভারলোডের যে ব্যাপারটা, সেটা তারা সবসময় ধরে রেখেছে। যখনই এবং বল সাইড ওভারলোড করার কারণে যেটা হয়েছে, পর্তুগালেরও বাড়তি প্লেয়ার ওই দিকে নিতে বাধ্য হয়েছে, যার কারণে অন্য সাইডটাতে, যে বল যে সাইডে তার বিপরীত সাইডটাতে প্লেয়াররা ফাঁকা জায়গা বেশি পেয়েছেন। এবং এখানেও আপনি দেখবেন যে পর্তুগাল ম্যাচে যে সাটল চেঞ্জটার কথা বলছিলাম, যে পেদ্রি এবং দানি অলমো যেহেতু একটু পর্তুগালের প্রেসিং যেই শেপটা তার একটু বাইরে বারবার থাকার চেষ্টা করেছেন, তাতে যেটা হয়েছে, যখনই বল এখান থেকে সে পেদ্রির পায়ে গেল, পর্তুগাল এখানে এদিকে প্রেসিংয়ে জোর দিল, দানি অলমো এই জায়গাটা নিয়ে নিয়েছেন, এবং তখন পেদ্রি যদি আবার বলটা যদি রদ্রির কাছে ফেরত দেন, তখন আবার দানি অলমো, আমরা বারবার দেখেছি যে কখনো দানি অলমো কখনো পেদ্রি বারবার মিডফিল্ডে ফাঁকা জায়গাটা পেয়ে গেছেন। এবং পর্তুগালের বিপক্ষে আপনার খেলাটা অনেক বেশি মিডফিল্ডের থ্রুতেই হয়েছে, জাস্ট বিকজ অফ দিস, যে আপনার পেদ্রি এবং দানি অলমোকে একটু মিডফিল্ডে একটু ওয়াইড পজিশন দেওয়ার কারণে এক সাইড থেকে আরেক সাইডে দ্রুত মুভ করলেই অন্য একজন, পেদ্রি সাইড থেকে অলমো সাইডে গেলে অলমো সাইড থেকে পেদ্রি সাইডে গেলে পেদ্রি, তারা হচ্ছেন মিডফিল্ডে, পর্তুগালের মিডফিল্ডে প্রেসিং জোনের মধ্যেই একটা আলাদা একটু ফাঁকা জায়গা পেয়ে গেছেন, যেটা আমরা কিছুক্ষণ পরে হয়তো ছবিতে দেখতে পাবো। আচ্ছা, এখন আমরা যদি কিছু ছবি দেখে নিই, এটা অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে বল এখনো স্পেনের হাফে, স্পেনের রাইট ব্যাকের কাছে, রাইট ব্যাক পেদ্রো পোরোর কাছে বল। আমরা যেটা বলছিলাম যে স্পেনের মিডফিল্ডের শেপের কথা বলছিলাম, স্ট্রাইকার ওয়ারসাবাল এখানে, দুই মিডফিল্ডার একটু ন্যারো, অস্ট্রিয়ার প্রেসিং শেপটাও একটু ন্যারো, এবং যে দুই সাইডে যেই উইথের কথা যেটা বলছিলাম, এখানে দেখুন ইয়ামাল এখানে রাইট ব্যাক, যেহেতু বল এখনো স্পেনের হাফে, স্পেনের অর্ধে, স্পেন এখনও রাইট ব্যাক যে এখনও ওঠেনি, লেফট ব্যাক এখনও ওঠেনি, ডেফিনেটলি এটা বল হয়তো যখন এই পর্যন্ত পার হয়ে যাবে, তখন হয়তো রাইট ব্যাক বা লেফট ব্যাক বল সাইড ডিপেন্ড করে তার অন্য সাইডে রাইট ব্যাক বা লেফট ব্যাক উঠে যাবেন। আমরা কুকুরেয়াকে দেখতে পাচ্ছি এখনও এখানে, বাট ওই যে শেপটার কথা বলছিলাম, যে মিডফিল্ডের শেপটা একটা, এবং উইঙ্গার বা দুই উইঙ্গার, এখানে উইঙ্গারের পাশে একজন আছেন, কিন্তু এখানে আবার ইয়ামাল এখানে যেহেতু বল এই পাশে রাইট ব্যাকের কাছে, এখানে মিডফিল্ডার তাকে প্রেস করতে চলে গেছেন, যে কারণে ইয়ামাল এখানে আবার ফাঁকা জায়গা পেয়ে গেছেন। এবং অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে যে এই স্ট্র্যাটেজির কারণে, যেহেতু মিডফিল্ডটা একটু ন্যারো ছিল, এবং অস্ট্রিয়ার মিডফিল্ডের প্রেসিংটা একটু ন্যারো ছিল, সেই কারণে ইয়ামাল বারবার বল পেয়েছেন, এবং অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে তিনি ম্যাচ সেরা হয়েছেন।
বারবার অস্ট্রিয়াকে ভুগিয়েছেন। কেন? জাস্ট বিকজ অফ দিস, এই যে আমরা সাটল চেঞ্জটার কথা বলছিলাম, লুইস দে লা ফুয়েন্তে যেই ট্যাকটিক্সটা নিয়েছেন, তিনি অস্ট্রিয়াকে মিডফিল্ডের দিকে মিডল করিডোরের দিকে ড্র্যাগ করে নিয়ে এসেছেন। অস্ট্রিয়া এমনিতেই মিডল করিডোর প্রেস করে তিনি আরও অস্ট্রিয়ার শক্তির জায়গাটাকে অস্ট্রিয়ার দুর্বলতার জায়গা বানিয়ে দিয়েছিলেন উইথ টু মিডফিল্ডার্স। যেভাবে তিনি তার দুই মিডফিল্ডারকে ইউজ করেছেন, দুই মিডফিল্ডারকে ন্যারো করার কারণে এবং দুই পাশে দুজন করে উইং ব্যাক এবং উইঙ্গার মিলিয়ে দুজন করে রাখার কারণে, এবং শুধু এই ট্যাকটিক্সটার কারণে আপনি ওই ম্যাচে যদি রিকল করে থাকেন, ইয়ামাল ওই ম্যাচে অনেক জায়গা পেয়েছিলেন। তিনি যখন বল পাচ্ছেন এখান থেকে, এখানেই যদি তিনি বলটা পেয়ে থাকেন, তখন তার সঙ্গে শুধু একজন ডিফেন্ডার আছে, এবং ইয়ামালের যে ড্রিবলিং অ্যাবিলিটি, তাতে একজন ডিফেন্ডারকে দিয়ে তাকে কাভার করাটা ইজ ভেরি টাফ। এবং অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে যেই কারণে আমরা অস্ট্রিয়া যতটুকু আশা করেছিলাম ততটুকু অস্ট্রিয়া প্রেসিং করতে পারেনি। কেন? কারণ বারবার স্পেন এই জায়গাটা থেকে প্রেসটা অ্যাভয়েড করে বারবার উইংয়ে চলে যাচ্ছিল, এবং যখনই মিডফিল্ড দিয়ে যাচ্ছিল তখন হয়তো তাদের দানি অলমো আছে, পেদ্রি আছে, এই ধরনের বল প্লেয়ারদের কারণে, প্রেস রেজিস্ট্যান্ট প্লেয়ারদের কারণে তাদের প্রেসিংটা অ্যাভয়েড করা সহজ ছিল। প্লাস উইংয়ে তো স্পেশালিটি ছিলই, এই জায়গাটার সুবিধাটা বারবার স্পেন নিয়েছে। এখানে দেখুন স্পেনের খেলা আরেকটা দিক আমরা হয়তো ট্যাকটিক্যাল বোর্ডে দেখানো হয়নি। এই জিনিসটা আপনি স্পেনের খেলার ক্ষেত্রে সবসময় দেখবেন, একটা ভি বা আপনি খোল বলতে পারেন, বা একটা ভি ফরমেশন। এই যে ভি, এই ভিটা আপনি স্পেনের খেলার ক্ষেত্রে সবসময় খেয়াল করবেন। এবং তারা যে ডিফেন্সে এবার গোল খাচ্ছেই না, বলতে গোল খায়নি এখন পর্যন্ত, এবং তাদের বিপক্ষে যে সেটা যেই অপোনেন্টই হোক, পর্তুগাল হোক, অস্ট্রিয়া হোক, বা যারাই হোক, উরুগুয়ে হোক, খুব যে বেশি সুযোগ তৈরি করতে পারছে না, তার একটা বড় রিজন তাদের এই ভি শেপটা। যখনই তারা অ্যাটাকে যায়, ইভেন দেখুন তারা এখন অস্ট্রিয়ার বক্সে স্টিল তাদের ওই ভি শেপটা তারা ধরে রেখেছে। এর সুবিধাটা হচ্ছে যদি অস্ট্রিয়া এখান থেকে বল কেড়েও নেয়, যেহেতু তাদের দুই উইং ব্যাক, এখনও দুই উইং ব্যাক এবং উইঙ্গাররা, এখানে রাইট ব্যাক হয়তো যেহেতু বল বক্সে ঢুকে গেছে, তিনি হয়তো এই পাশ থেকে এখানে চলে এসেছেন। লেফট ব্যাক এখনও এখানে বায়না, লেফট উইঙ্গার, তিনি ভেতরে ঢুকে গেছেন। কিন্তু তাদের এই শেপটার কারণে অস্ট্রিয়া যদি এখানে বল উইনও করে, অস্ট্রিয়ার পক্ষে কাউন্টার অ্যাটাক করার কোনো জায়গা নেই। অস্ট্রিয়া এখান দিয়ে গেলেও তাদের কোনো প্লেয়ার নেই, এদিকে গেলেও তাদের কোনো প্লেয়ার নেই। এবং স্পেনের আমরা যেটাকে রেস ডিফেন্স বলি, যেটা আমরা বাংলায় বলতে পারি যে কেউ বেড়াতে গেলে ঘর পাহারা দেবে কে, এই যে এই তিনজন থাকছেন ঘর পাহারা দেওয়ার জন্য। স্পেনের রেস ডিফেন্সটাও খুব দারুণ থাকছে, যে কারণে তারা গোল খাচ্ছে না। এবং আরেকটা যেটা বললাম যে বল সাইড ওভারলোড, দেখুন বল এখানে স্টিল এখানে অস্ট্রিয়ার 4 জন প্লেয়ারের বিপরীতে স্পেনের 5 জন প্লেয়ার আছেন। আপনি যদি এখানে বক্সে ডেফিনেটলি অস্ট্রিয়ার প্লেয়ার বেশি থাকবেন, বাট এই জায়গাটাতে মানে স্পেনকে নিউমেরিক্যালি প্লেয়ারের নাম্বার দিয়ে বিট করার কোনো অপশন লুইস দে লা ফুয়েন্তে রাখছেন না। এবং এই জায়গাটাতে আপনি যদি বল এখান থেকে বেরো হয়ে যায়, এখান থেকে বলটাকে সার্কেল করে আবার ইয়ামালের দিকে পাঠানোর একটা সুযোগ কিন্তু তিনি রেখে দিচ্ছেন। এবার আসি পর্তুগালের বিপক্ষে ম্যাচে। আমরা পর্তুগালের বিপক্ষে ম্যাচে যেটা বলছিলাম যে দুই মিডফিল্ডারকে, যে সাটল চেঞ্জটা, দুই মিডফিল্ডার পেদ্রি এবং অলমো, তাদেরকে একটু ঠিক সেন্ট্রাল করিডোরের একটু বাইরে, পর্তুগালের প্রেসিং শেপটার একটু বাইরে রাখার চেষ্টা করেছেন। এখানে দেখুন যে অলমো এখানে, পেদ্রি এখানে, আমরা যেটা বলছিলাম যে সেন্টার সার্কেল, সেন্টার করিডোর, তার একটু বাইরে পর্তুগালের ডিফেন্সিভ শেপ। পর্তুগাল এখানে প্রেসিং করার বল যদিও এখনও কুবার্সির পায়, এবং পর্তুগাল এখনও প্রেস শুরু করেনি, তাদের শেপটা ধরে রাখার চেষ্টা করেছে। বাট এই যে অলমো এবং পেদ্রির পজিশনিংয়ের কারণে তারা অলরেডি একটা পাসিং লেন তৈরি করে রেখেছেন। এবং যেটা আমরা বলছিলাম যে সাইডে, দুই সাইডে যে উইং ব্যাক এবং উইঙ্গারকে দিয়ে যে একটা উইথ ক্রিয়েট করা, আমরা এখানে পেদ্রো পোরোকে দেখতে পাচ্ছি স্ক্রিনে, আমরা ইয়ামালকে দেখতেই পাচ্ছি না। আপনি লেফট সাইডে যদি দেখেন, কুবার্সি যেহেতু বল এখানে এবং বলের উপরে প্রেশার নেই, কুকুরেইয়া অলরেডি উঠে যাচ্ছেন, মাঝমাঠ অলরেডি চলে গেছেন, এবং বায়না হচ্ছেন এখানে। দুইজনকে দিয়ে অলরেডি তারা ওইদিকে উইথটা ক্রিয়েট করে রেখেছে, এখানেও উইথ ক্রিয়েট করেছে, যেটা আমরা ইয়ামালকে দেখতে পাচ্ছি না বলে পুরোটা এখানে ক্লিয়ার হচ্ছে না স্ক্রিনে। এবং বল সাইড ওভারলোডের কথা বারবার বলছিলাম, দেখুন এটা হচ্ছে ম্যাচের 8ম মিনিটে পর্তুগাল বল নিয়ে উঠছিল, এখানে বলটা স্পেন উইন করেছে। দেখুন এখানে পর্তুগালের 4 জন প্লেয়ার, এবং বল সাইড, যেহেতু বলটা এখানে, বল সাইডে অলরেডি স্পেনের অনেক প্লেয়ার এই জায়গাটাতে। এবং এইখান থেকে কিন্তু স্পেন দারুণ একটা কাউন্টার করেছিল। এবং আমরা প্লেয়ারদের পজিশনের কথা বলছিলাম যে অলমোস্ট সাইড থেকে যখন পেদ্রি সাইডে যাচ্ছে, পেদ্রি তখন ফাঁকা জায়গা পেয়ে যাচ্ছেন, বা উল্টোটা পেদ্রি সাইড থেকে অলমোস্ট সাইডে গেলে অলমো ফাঁকা জায়গা পেয়ে যাচ্ছেন, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখুন এই জায়গাটাতে বল যেহেতু স্পেনের হাফে, স্পেনের রাইট ব্যাক এবং লেফট ব্যাক স্পেনের হাফে আছেন, বাট আপনি যদি বল সাইডে, অলমো বল সাইডে ছিলেন, পেদ্রি এখানে ফাঁকা জায়গা, বা
এবং এরপরে কীভাবে কীভাবে ফাঁকা জায়গা পাবেন তারপরে স্পেসটাতে দেখতে পাবেন। দেখুন এখানে পেদ্রি থেকে বায়নার পায়ে বল, বায়না এখানে, এবং অলমো যেহেতু বল ওই সাইডে চলে গেছে, পর্তুগালের প্লেয়ার ওইদিকে প্রেস করার জন্য চলে গেছেন। এখানে আবার অলমো আস্তে আস্তে ফাঁকা জায়গায় চলে যাচ্ছেন। তার সামনে আপনি যদি দেখেন অনেক বড় একটা স্পেস, এবং এটার সুবিধা নিয়ে স্পেন কিন্তু এখানে একটা দারুণ অ্যাটাক করেছিল। বায়নার পা থেকে এখানে এই যে অলমো ফাঁকা স্পেসে বল পেয়ে গেছেন এবং তিনি ফার্স্ট টাইম ওয়ারসাবালকে কিন্তু থ্রু দিয়ে দিয়েছিলেন, যেখান থেকে যদিও ওয়ারসাবাল পরে গোলটা করতে পারেননি। এখন এবং এখানেও দেখুন যে আমরা উইথের কথা বলছিলাম, দেখুন এইখানে পর্তুগাল যেহেতু স্পেন মিডফিল্ডটাকে স্টিল তারা মিডফিল্ডে ডমিনেট করেছে, মিডফিল্ডে একটা নিউমেরিক্যাল অ্যাডভান্টেজ তারা সবসময় রাখার চেষ্টা করেছে। সেই কারণে পর্তুগাল মিডফিল্ডটা ছেড়ে স্পেনে যে দুই পাশে যে দুজন করে প্লেয়ার রাখে তাদের দিকে সবসময় ফোকাস করা তাদের পক্ষে সম্ভব ছিল না। প্লেয়ার টু প্লেয়ার মার্ক করা, ম্যান মার্ক করা সম্ভব ছিল না। এবং এটার সুবিধাটাই দেখুন, পর্তুগাল যখন স্পেন এখানে কাউন্টার অ্যাটাকে উঠছে, পর্তুগালের মিডফিল্ডার এবং ডিফেন্ডার এই জায়গায় আমরা স্ক্রিনে লামিন ইয়ামালকে দেখতে পাচ্ছি না, কিন্তু এই বলটা রদ্রি এখান থেকে এই জায়গাটা দিয়ে থ্রু সোজাসুজি পাঠিয়ে দিয়েছেন ইয়ামালের পায়ে। ইয়ামাল যদি শেষ পর্যন্ত এই ম্যাচটাতে গোল করতে পারেনি। বাট এখানে আমরা যখন প্রথমে যে কোশ্চেনটা করেছিলাম, ইয়ামালকে কি সুপারস্টার ট্রিটমেন্ট দিচ্ছে না কিনা স্পেন, যেটা আমরা মেসির ক্ষেত্রে দেখছি, এমবাপ্পের ক্ষেত্রে দেখছি, ব্রাজিলের ভিনিসিয়াসের ক্ষেত্রে দেখেছি, এই জায়গাটায় পর্তুগাল ম্যাচটা আপনার এই পর্তুগালের এই শেপটার কারণে, যেহেতু মিডফিল্ডেই তারা মূলত খেলেছে, মিডফিল্ডেই সার্কেল করেছে, বলটা পেদ্রি বা অলমোকে সবচেয়ে বেশি ইউজ করেছে, এবং পেদ্রি বা অলমো যখন বল সাইডে থাকছেন, পেদ্রি বা অলমোর পায়ে বল গেলে ডেফিনেটলি পর্তুগালের দিকে প্রেস করেছে। সেই কারণে ইয়ামালের জন্য আর ওই দিন খুব বেশি ফাঁকা জায়গা তৈরি হয়নি। যে কারণে আপনি দেখবেন অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে ইয়ামাল যত ফাঁকা জায়গা পেয়েছেন, কারণ অস্ট্রিয়া ন্যারো ছিল, স্পেনও আরও ন্যারো করে রেখেছে, ইয়ামালের জন্য ফাঁকা জায়গা তৈরি হয়েছে, যেটা পর্তুগালের বিপক্ষে হয়নি। পর্তুগালের বিপক্ষে স্পেন যেহেতু একটু স্ট্রেচ করেছে মিডফিল্ডটাকে, অলমো এবং পেদ্রিকে, অবভিয়াসলি পর্তুগালকেও সে কারণে আরেকটু স্ট্রেচ করতে হয়েছে। বাট স্ট্রেচ করার ফলে যখন সে অলমোর পায়ে বল, ইয়ামাল ওই পাশে, পর্তুগালও ডেফিনেটলি ওই পাশে প্রেস করেছে, ইয়ামালের কাছে কিন্তু আর বল গেলে বাড়তি জায়গা বা ফাঁকা স্পেস অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের মতো ছিল না। যেই কারণে আপনি পর্তুগালের বিপক্ষে ইয়ামালকে সেই অর্থে বলতে পারেন যে ইয়ামালকে সেই অর্থে হয়তো খুব একটা ভালো খেলতে দেখাও যায়নি। এবং এটার প্রমাণটা আপনি হয়তো কিছুক্ষণ পরে আমরা পরিসংখ্যানেও দেখব। লামিন ইয়ামালের ভার্সেস অস্ট্রিয়া এবং ভার্সেস পর্তুগাল টাচ দুই ম্যাচে বলতে গেলে সেম 60 এবং 61, পাসও প্রায় কাছাকাছি। 31টার মধ্যে 28টা সাকসেসফুল, 29টার মধ্যে 24টা সাকসেসফুল। দেখুন পাসিং অ্যাকিউরেসিতে কিন্তু একটু চেঞ্জ এসেছে। কেন? বিকজ যখন আপনি ফাঁকা জায়গায় পাচ্ছেন, আপনি পাস চুজ করার ক্ষেত্রে একটু বেশি সময় পাচ্ছেন, আপনাকে প্রেস করছে অপোনেন্ট, হয়তো একটু নিউমেরিক্যাল অ্যাডভান্টেজ আপনি পাচ্ছেন, বা যে ডিসঅ্যাডভান্টেজটা যে আপনার বিপক্ষে 1v2 একটা সিচুয়েশন যেটা, সেটা হয়তো অস্ট্রিয়ার বিপক্ষে কম ক্রিয়েট হয়েছে, যেটা পর্তুগালের বিপক্ষে বেশি হয়েছে, যে কারণে তার পাসিং রেটেও অ্যাকিউরেসিতে তার কিছুটা প্রভাব পড়েছে। অস্ট্রিয়ার বিপক্ষে ছিল 90, পর্তুগালের বিপক্ষে সেটা 83। ড্রিবলিংয়ে ডেফিনেটলি প্রভাব পড়েছে। আপনি যখন জায়গা পাবেন, আপনি আপনার বিপক্ষে যদি সামনে যদি একজন ডিফেন্ডার থাকেন বা তার জায়গায় যদি দুইজন ডিফেন্ডার থাকেন, আপনার ডেফিনেটলি প্রথম সিচুয়েশনে ড্রিবল করার অপরচুনিটি এবং সাকসেস রেট বেশি হবে। সেটাই আমরা দেখছি। এখানে সফল ড্রিবল 5টা, ওইখানে 3টা। প্রতিপক্ষের বক্সের টাচ, এইটা ইয়ামালের পারফরমেন্সটাকে হয়তো খুব বেশি, ডিফারেন্সটা হয়তো খুব ভালোভাবে তুলে ধরছে। অস্ট্রিয়ার বিপক্ষে প্রতিপক্ষের বক্সে তিনি বলে টাচ করেছেন 14 বার, পর্তুগালের বিপক্ষে সেটা মাত্র 7 বার। কেন? ওই যে যেটা বললাম, স্পেনের বিপক্ষে পর্তুগালের বিপক্ষে স্পেন মিডল করিডর দিয়ে বেশি উঠেছে, ইয়ামালকে মূলত আপনি বলতে পারেন যে ডিকয় হিসেবে বেশি ইউজ করেছে। যে আমরা যে বলছিলাম সুপারস্টার ট্রিটমেন্ট পাচ্ছে না, কারণ ইয়ামাল যখন রাইট সাইডে থাকছেন, পর্তুগালের ডিফেন্স হয়তো তাকে নিয়ে, স্পেশালি নুনো মেন্দেস লেফট ব্যাক, তাকে নিয়ে হয়তো সারাক্ষণ চিন্তায় থাকতে হচ্ছে, টেনশনে থাকতে হচ্ছে, যেই কারণে, এবং সেটা সুবিধাটা পেয়েছেন পেদ্রি এবং অলমো বা বায়না পরে ঢুকে, তো বা ওয়ারসাবাল। তো সেই জায়গায় পেদ্রি বা আমরা এভাবে বলতে পারেন যে মিশরের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনা লাস্ট 14-15 মিনিটে মেসিকে যেভাবে ইউজ করেছে একেবারে রাইট উইংয়ে, বা জাপানের বিপক্ষে ম্যাচে ব্রাজিল যেভাবে ভিনিকে ইউজ করেছে একেবারে লেফট উইংয়ে, ভিনি লেফট উইং থেকে খুব বেশি একটা ঢোকেননি। পর্তুগালের বিপক্ষে ম্যাচে স্পেন ইয়ামালকে বলতে গেলে পুরো ম্যাচই সেভাবে ইউজ করেছে। ইয়ামাল মূলত রাইট উইংটা বা রাইট টাচ লাইনটা দখল করে রেখেছিলেন, সে কারণে তার আপনি যেটা প্রভাব পড়েছে তার অপোনেন্ট বক্সের টাচের ক্ষেত্রে। শটের ক্ষেত্রে একই জিনিস, অস্ট্রেলিয়ার বিপক্ষে 6টা শট নিয়েছিলেন, পর্তুগালের বিপক্ষে মাত্র 2টা। অবভিয়াসলি আপনি যদি বক্সে বেশি যেতেই না পারেন, বক্সে যদি আপনার টাচই খুব কম হয়, আপনার শটে সেটা কম হবে, খুবই স্বাভাবিক। আপনি আরেকটা প্রমাণ পেতে পারেন, সেটা হচ্ছে ট্যাকেলের ক্ষেত্রে। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র একটা ট্যাকেল করতে হয়েছিল, ডিফেন্সিভ ডিউটি তাকে কম পালন করতে হয়েছিল।
পর্তুগালের বিপক্ষে সেটা 5। তাকে ডিফেন্সিভ ডিউটি একটু বেশি পালন করতে হয়েছিল এবং ম্যাচের স্বীকৃতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন, পর্তুগালের বিপক্ষে তা হয়নি। তো এই জিনিসটা বোঝাচ্ছে যে স্পেন কোচ ইন্ডিভিজুয়ালিটির চেয়ে তার স্ট্রাকচারকে বেশি ফোকাস করেন এবং তার স্ট্রাকচারের জন্য ইয়ামালকে যখন যেখানে যেভাবে প্রয়োজন সেভাবে তিনি ইউজ করছেন। যদি তার মিডফিল্ড দিয়ে খেলতে হয়, মিডফিল্ড দিয়ে তিনি ডমিনেট করতে চান, সেক্ষেত্রে ইয়ামালকে হয়তো শুধু ডেকয় হিসেবে ইউজ করছেন, বা মিডফিল্ডকে ডেকয় হিসেবে ইউজ করে যদি ইয়ামালের জন্য স্পেস তৈরি করতে চান, যেটা আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে দেখেছি, সেই জায়গায় আবার ইয়ামালকে তিনি ইউজ করছেন। তো বাট ওই যে আমরা মেসির ক্ষেত্রে যেটা দেখি যে মেসি সবসময় আর্জেন্টিনার সব কিছু, বা এমবাপ্পের ক্ষেত্রে এমবাপ্পে ফ্রান্সের সব কিছু, স্পেন এই জায়গাটায় হয়তো অন্য দলগুলোর চেয়ে, স্পেশালি আর্জেন্টিনা, ফ্রান্স বা ইভেন ব্রাজিল যদি বাদ পড়ে গেছে অলরেডি, ব্রাজিলের চেয়ে স্পেন এই জায়গায় একটু আলাদা। তারা হয়তো তাদের সুপারস্টারকে সুপারস্টার ট্রিটমেন্ট দিচ্ছে না, তারা তাদের ফরমেশনকে, তাদের শেপকে, তাদের স্ট্রাকচারকে, অ্যাজ এ হোল তাদের টিমকে তারা সব সুপারস্টার ট্রিটমেন্টটা দিচ্ছে। এখন এই ব্যাপারটা ইয়ামালের জন্য কি মিন করছে? ইয়ামাল এখন পর্যন্ত আমরা যেটা বারবার বলছি যে মেসি, এমবাপ্পে বা হল্যান্ড বা হ্যারি কেইন তাদের মতো এখন পর্যন্ত আলো ছড়াতে পারেননি। বাট ইয়ামালকে কি আপনি যদি স্পেন শেষ পর্যন্ত জিতে যায় বা যতদূর যায়, ইয়ামালকে আপনি কি ব্যর্থ বলতে পারবেন? পারফরমেন্স ওয়াইজ, ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ওয়াইজ হয়তো ব্যর্থ বলতে পারবেন, কিন্তু টিমে তার অবদানের ক্ষেত্রে, টিমের শেপের ক্ষেত্রে, টিমের স্ট্রাকচারের ক্ষেত্রে তার যে অবদান, যেটা সেটা যদি অন্য যে কারোর মতোই, অন্য 10 জনের মতোই, এই জায়গাটাতে হয়তো ইয়ামালকে ব্যর্থ বলার খুব বেশি সুযোগ থাকবে না। বাট দেখা যাক, এখন স্পেন কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে খেলবে, সেখানে পার হলে সেমিফাইনালে পড়বে ফ্রান্সের বিপক্ষে। সেই জায়গায় ইয়ামালকে কিভাবে ইউজ করেন লুইস দে লা ফুয়েন্তে, সেটা একটা দেখার মতো হবে। যেহেতু আমরা অস্ট্রিয়া এবং পর্তুগালের বিপক্ষে 2 ম্যাচে ভিন্ন 2ভাবে ইয়ামালকে ইউজ করতে দেখেছি, এই ম্যাচগুলোতে যতদূর স্পেন যায়, সেই ম্যাচগুলোতে ইয়ামালকে কিভাবে ইউজ করে এটা একটা দেখার মতো ব্যাপার হবে। এবং ইয়ামালকে কিভাবে ইউজ করে সেই দিকে যদি আপনি নজর রাখেন, হয়তো স্পেন কোন জায়গায় কিভাবে খেলতে যাচ্ছে সেটাও খুব সহজে বুঝে যেতে পারবেন। তো স্পেন কোচ শেষ পর্যন্ত ইয়ামালকে এভাবে ইউজ করে সফল হতে পারবেন কিনা সেটা আমরা দেখি। আপনাদের কি মনে হয়, স্পেন কোচ এটা ঠিক করছেন কিনা, বা ইয়ামালকে সুপারস্টার ট্রিটমেন্ট দেওয়া উচিত কিনা? যেটাই মনে হয় সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।